কোনো বড় বিল্ডিং বানানোর আগে যেমন একটা ডিটেইলড ব্লুপ্রিন্ট লাগে তাই না? ঠিক সেভাবেই একটা দারুণ সফটওয়্যার আইডিয়াকে বাস্তবে নিয়ে আসতেও কিন্তু একটা নিখুঁত প্ল্যানিং দরকার হয়। তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে সফটওয়্যার প্রজেক্ট প্ল্যানিংয়ের সেই ব্লুপ্রিন্টটা তৈরি করা হয়। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? দারুণ সব সফটওয়্যার আইডিয়া কিভাবে কোনো ঝামেলা ছাড়া একটা সাকসেসফুল প্রোডাক্ট হয়ে ওঠে? আসলে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা খুব গোছানো, একটা স্ট্রাকচার্ড প্রসেসের মধ্যে। এই প্রসেসটাই একটা সাধারণ ধারণা আর একটা সফল অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য গড়ে দেয়। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একবার দেখে নেই। আমরা প্রথমে ভিত্তি স্থাপন নিয়ে কথা বলবো, তারপর দেখব কিভাবে এফোর্ট অনুমান করা হয়, এরপর জার্নির ম্যাপ বা শিডিউল তৈরি, তারপর একটা ইন্টারেস্টিং সিদ্ধান্ত তৈরি নাকি কেনা, আর সবশেষে প্রজেক্টকে সুরক্ষিত রাখা। যে কোনো সফল প্রজেক্টের শুরুতে কিন্তু এর স্কোপ আর রিসোর্স নিয়ে একটা পরিষ্কার ধারণা থাকাটা মাস্ট। চলুন আমাদের প্রথম ধাপে যাই, যেখানে আমরা এই ভিত্তিটা কিভাবে স্থাপন করা হয় সেটা দেখব। প্রজেক্ট স্কোপ জিনিসটা কি? এটাকে একটা বাড়ির আর্কিটেকচারাল ব্লুপ্রিন্টের মতো ভাবা যেতে পারে। এখানে একদম পরিষ্কার করে বলা থাকে যে ঠিক কি তৈরি করা হবে। দেখুন, যদি স্কোপটা পরিষ্কার না থাকে তাহলে কি হয়? প্রজেক্ট মাঝপথে গিয়ে খেই হারিয়ে ফেলতে পারে, খরচ বেড়ে যেতে পারে, এমনকি পুরো প্রজেক্টটাই ফেল করতে পারে। এক কথায়, একটা পরিষ্কার স্কোপই হলো সফলতার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। এখন রিসোর্সের কথায় আসি। এখানে মূলত দুই ধরনের রিসোর্সের কথা বলা হচ্ছে। প্রথমটা হলো হিউম্যান রিসোর্স, আপনার ডেভেলপার, ডিজাইনার, ম্যানেজারের টিম, যারা আসলে আপনার কনস্ট্রাকশন টিম। আর দ্বিতীয়টা হলো রিইউজেবল সফটওয়্যার রিসোর্স। এটাকে বাড়ির জন্য আগে থেকেই তৈরি করা জানালার ফ্রেম বা দরজার মতো ভাবতে পারেন। রেডিমেড কম্পোনেন্ট, লাইব্রেরি, এগুলো ব্যবহার করলে কাজটা অনেক দ্রুত আর কম খরচে হয়ে যায়। আচ্ছা, ভিত্তি তো স্থাপন হলো। এবার আমরা প্ল্যানিং প্রসেসের একটা খুবই গুরুত্বপূর্ণ আর সত্যি বলতে বেশ চ্যালেঞ্জিং একটা পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা বোঝার চেষ্টা করব এই প্রজেক্টটা শেষ করতে ঠিক কত খরচ হতে পারে আর কত দিনই বা লাগতে পারে। এখানে একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি। এই যে এস্টিমেশন বা অনুমান, এটা কিন্তু কোনো মন গড়া আন্দাজ নয়। এটা হলো ডেটার উপর ভিত্তি করে করা একটা হিসেব। আর সব প্রজেক্টের জন্য কিন্তু একই ফর্মুলা কাজ করবে না। ধরুন, একটা ছোট ওয়েব অ্যাপ বানানোর যে প্রসেস আর একটা বিশাল জটিল এন্টারপ্রাইজ সিস্টেম বানানোর প্রসেস, দুটো তো সম্পূর্ণ আলাদা, তাই না? তো তাদের এস্টিমেশনের পদ্ধতিও আলাদা হবে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, এস্টিমেশনের জন্য কিন্তু ওয়ান সাইজ ফিটস অল কোনো মডেল নেই। যেমন ট্রেডিশনাল প্রজেক্টের জন্য, যেখানে সবকিছু আগে থেকেই ঠিক করা থাকে, সেখানে কোকোমোর মতো মডেল ব্যবহার করা হয়। আবার ধরুন অ্যাজাইল ডেভেলপমেন্ট, যেখানে পরিবর্তনকে স্বাভাবিক হিসেবেই দেখা হয়, সেটার জন্য একদমই অন্যরকম অ্যাপ্রোচ লাগে। তার সঠিক মডেল বেছে নেওয়াটাই কিন্তু সঠিক এস্টিমেশনের মূল চাবিকাঠি। এস্টিমেশনের পর এবার আমরা আসছি শিডিউলিংয়ে, আমাদের যাত্রার ম্যাপটা তৈরি করার পালায়। এখানেই আমরা আসল টাইমলাইনটা বানাই আর কাজগুলোকে একটা একটা করে পর্যায়ক্রমে সাজিয়ে ফেলি। এখানে একটা টাইমলাইন চার্টের খুব সহজ একটা উদাহরণ দেওয়া হয়েছে। দেখুন, এটা কিন্তু শুধু কাজগুলোকে পরপর সাজিয়ে লাগছে না। এর আসল কাজ হলো পুরো টিমকে একটা কমন লক্ষ্যের দিকে একজোট রাখা। কোন ধাপটা কখন শুরু হবে, কখন শেষ হবে, সবকিছু এখানে একদম পরিষ্কার। ফলে টিমের সবাই একই পেজে থাকতে পারে। ডেভেলপমেন্টের পথে প্রায় প্রত্যেকটা প্রজেক্টকেই একটা খুব স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের সামনে এসে দাঁড়াতে হয়। একটা মোড়, যেখানে ঠিক করতে হয় কোনো একটা নির্দিষ্ট কম্পোনেন্ট কি আমরা একদম স্ক্র্যাচ থেকে নিজেরা বানাবো, নাকি বাজার থেকে একটা রেডিমেড সলিউশন কিনে নেব। এই রকম একটা জটিল সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসিশন ট্রি দারুণ একটা ফ্রেমওয়ার্ক। স্লাইডে যেমনটা দেখানো হয়েছে, প্রথমে অপশনগুলো ঠিক করা হয়, বানাবো নাকি কিনবো। এরপর প্রত্যেকটা অপশনের সাথে জড়িত খরচ, সময়, কোয়ালিটি, এই ফ্যাক্টরগুলো অ্যানালাইজ করা হয়। আর সব শেষে কোন পথে গেলে সবচেয়ে ভালো আউটকাম পাওয়া যাবে, সেই ডেটা ড্রিভেন সিদ্ধান্তটা নেওয়া হয়। আচ্ছা, চলুন এবার আমাদের আলোচনার একদম শেষ ধাপে যাই। প্ল্যান তো করা হলো, কিন্তু প্রজেক্টটা ঠিকঠাক পথে এগোচ্ছে কিনা সেটা দেখবে কে? এখানেই আসে মনিটরিং আর রিস্ক ম্যানেজমেন্ট। আর এটা কিন্তু কোনো ওয়ান টাইম কাজ নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একটা প্রজেক্টকে ট্র্যাকে রাখার জন্য মনিটরিং প্ল্যানটা খুব জরুরি। এই চার্টে দেখুন কয়েকটা টুলের কথা বলা আছে। যেমন টাইমশিট দিয়ে কে কতক্ষণ কাজ করছে সেটা ট্র্যাক করা যায়, রেগুলার রিভিউ মিটিংয়ের মাধ্যমে কাজের অগ্রগতি বোঝা যায়, আর মাইলস্টোন গ্রাফ দিয়ে বড় বড় টার্গেটগুলো অ্যাচিভ হচ্ছে কিনা সেটা দেখা যায়। এই সব কিছু মিলিয়ে আসলে প্রজেক্টের হেলথ রিপোর্টটা পাওয়া যায়। কিন্তু প্ল্যান তো সবসময় প্ল্যান অনুযায়ী চলে না, তাই না? যখন কিছু গণ্ডগোল হয়ে যায় তখন কি হবে? ঠিক এখানেই কাজে আসে রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা। এটা অনেকটা প্রজেক্টের ইন্স্যুরেন্স পলিসির মতো।
রিস্ক ম্যানেজমেন্টের এই স্ট্রাকচার প্রসেসটা একবার দেখুন। এর 4টি পর্যায়। প্রথমে হলো আইডেন্টিফিকেশন, মানে কি সমস্যা হতে পারে সেগুলোকে খুঁজে বের করা। এরপর প্রায়োরিটাইজেশন, মানে কোন ঝুঁকিটা সবচেয়ে মারাত্মক সেটা ঠিক করা। তারপর মিটিগেশন, মানে সেই ঝুঁকিটা কিভাবে কমানো যায় বা পুরোপুরি আটকানো যায় তার প্ল্যান করা। আর সবশেষে মনিটরিং, মানে নতুন কোনো ঝুঁকি আসছে কিনা সেদিকে নজর রাখা। এটা আসলে সমস্যা হওয়ার আগেই সমাধান রেডি রাখার একটা দারুণ উপায়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? একটা প্রজেক্ট প্ল্যান কিন্তু পাথরে খোদাই করা কোনো ডকুমেন্ট নয়, এটা একটা জীবন্ত গাইড যা প্রজেক্টের সাথে সাথে নিজেকে বদলে নেয়, বিকশিত হয়। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। যদি একটা প্ল্যানকে শুরুতেই বদলাতেই হয়, তাহলে একটা নিখুঁত বা পারফেক্ট প্ল্যান বলে কি আসলেই কিছু আছে? নাকি একটা ফ্লেক্সিবল বা নমনীয় প্ল্যানই আসলে বেশি মূল্যবান? একটু ভেবে দেখার মতো, তাই না?